ইসরায়েল থেকে 15খানা ফাইটার জেট উড়ে এলো এবং কাতারের রাজধানী দোহাতে সেখানে 10খানা বোম ফেললো। এবারে এইখান থেকে একটা জিনিস মনে হতে পারে যে কাতারের যে সার্বভৌমত্ব তার উপরে আঘাত হানলো ইসরায়েল, কিন্তু সেইভাবে কি কাতারের তরফ থেকে কোনো বক্তব্য এসেছে? খুব একটা বেশি কিছু কিন্তু আসেনি। আর এইখান থেকে উঠে আসছে যে তাহলে কি কাতার, ইসরায়েল এবং আমেরিকা তিনজন মিলেই কোনো একটা প্ল্যানিং করলো এবং কাতারের ওপরে যে বোম্বিংটা হলো সেই প্ল্যানিংয়েরই অংশ সেটা। কি কারণে এই তথ্য উঠে আসছে সেইটা জানবো আজকের ভিডিওয়। আর তার সাথে যে দেশটা এরকম কোনো একটা কিছু ক্যাচাল হলেই সঙ্গে সঙ্গে সেখানে টপকে পড়ে, সেই পাকিস্তান ঘোলা জলে কীভাবে মাছ ধরতে নেমে পড়েছে সেইটাও জানবো আমরা আজকের ভিডিওতে। প্রথমে আসি যে কেন এই তথ্য উঠে আসছে যে এরা তিনজন মিলেই এই ঘটনাটা ঘটিয়েছে। দেখুন, হামাস আর ইসরায়েলের মধ্যে ঝামেলা বহুদিনের, তার পেছনে একটা হিস্ট্রি আছে, তাতে আমি আজকে যাচ্ছি না। এই ঝামেলাটার জন্য আমেরিকা কাতারকে বলল 2012 সালে যে তুমি একটা মধ্যস্থতা তো করতে হবে, এদের ঝামেলাটা মেটাবার জন্য সর্বক্ষণ যে লড়াইটা চলছে সেইখানে কোথাও কোনো একটা জায়গা দরকার যে যেখানে বসে কথা বলা যাবে, সেইটার জন্য কাতারকে ঠিক করা হলো। এবার কাতারের সাথে আমেরিকার সম্পর্ক দুর্দান্ত, ফলে কাতারও আমেরিকার এই রিকোয়েস্ট মেনে নিল। তারপর থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে কোনো কথাবার্তা বলার জন্য তারা কাতারকেই বেছে নেয় এবং দোহাতেই সেখানে আলোচনা হয়। এইভাবে চলছিল। কিন্তু 2023-এর 7ই অক্টোবর হামাস এমন একটা কাণ্ড করে বসলো, মানে ইসরায়েলের ওপর যে আঘাত হানলো তাতে 1200 জন ইসরায়েলি নাগরিক মারা গেল এবং বহু সংখ্যক ইসরায়েলি নাগরিককে বন্দুক বানিয়ে নিয়ে যাওয়া হলো। এরপরে কিন্তু নেতানিয়াহু ঘোষণা করলেন যে যতক্ষণ না হামাসকে তিনি শেষ করছেন ততক্ষণ অবধি থামবে না। এরপরে একের পর এক আক্রমণ শুরু হয়ে গেল গাজার ওপরে। এমনকি ইয়েমেনে আক্রমণ হলো বা হুতিদের ওপর, লেবাননে হিজবুল্লাহর ওপর। হিজবুল্লাহ অলরেডি প্রায় খতম হয়ে গেছে, হামাসও ওই আর কি আছে নেই একই কথা, কারণ গাজার 80% ইসরায়েল এখন দখল করে বসে আছে। সেখানে বছরের পর বছর ধরে 2023 থেকে আর এখন অবধি হাজার হাজার মানুষকে মারা হলো। মুসলিম দুনিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, শুধু মুসলিম দুনিয়া বলবো না, পুরো দুনিয়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এইখানে ইউএনএসসির কি যুক্তিকতা, শুধুমাত্র তারা কন্ডেম করে ব্যাপারটা থেকে হাত ঝেড়ে ফেললো। এই কদিন আগেও, দুদিন আগেই ইসরায়েল আবার গাজায় অ্যাটাক করেছে, সেখানে 42 জন নাগরিকের মৃত্যু হলো। কিন্তু ইউএনএসসি দোহায় যে অ্যাটাকটা করেছে ইসরায়েল সেটাকে কন্ডেম করলো, কিন্তু গাজা নিয়ে কোনো কথাই বললো না। এইবারে ইসরায়েল বারে বারেই বলছে যে তার যে বন্দুক, তাদের ইসরায়েলি যে নাগরিকদের হামাস বন্দুক বানিয়ে রেখেছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, নাহলে সিজফায়ার সম্ভব নয়। কিন্তু হামাস এ বিষয়ে কিছু কথা বলছে না। 1 মাস আগেই কাতারের প্রাইম মিনিস্টার তিনি কিন্তু বলেছেন, হামাসের উদ্দেশ্যেই বলেছেন যে তোমরা একটা পজিটিভ কিছু কথাবার্তা বলো, কারণ এই যে বিষয়টা চলছে বছরের পর বছর ধরে এতে সবাই মিলে ফেড আপ হয়ে গেছে। সেই কারণেই কি এই ঘটনাটা করা হলো? না হলে ভেবে দেখুন, যে জায়গাটায় এই যে কাতারের দোহায় যেখানে এই অ্যাটাকটা করা হয়েছে, 10টা বোম ফেলা হয়েছে একদম পিন পয়েন্টে, এবং এটা কিন্তু কোনো রিমোট এরিয়া নয়। এখানে কাতারের ফরেন অ্যাম্বাসি রয়েছে, স্কুল কলেজ, সেখানে সেন্ট্রাল বিজনেস সেন্টার রয়েছে। কোথাও কোনো রকম আঘাত হানলো না, কোনো একজন নাগরিকের মৃত্যু হয়নি, আহত হয়নি, কিচ্ছু হয়নি। এবং এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরেই কিন্তু কাতারে যে আমেরিকার বেস আছে সেটা রয়েছে। ফলে কেউ কিচ্ছু জানলো না, এবং পিন পয়েন্ট যেখানে হামাসের লিডাররা মিটিং করছিল সেইখানেই অ্যাটাকটা হলো। এটা গেল প্রথম। এবার দ্বিতীয় হচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম। কাতারে আমেরিকার দোয়াই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। 15টা ফাইটার জেট উড়ে এলো, এয়ার ডিফেন্স সিস্টেম কিছু ধরতে পারলো না। এর পরিপ্রেক্ষিতে কাতার শুধুমাত্র জানিয়ে দিল যে এয়ার ডিফেন্স সিস্টেম ডিটেক্ট করতে পারেনি এই ফাইটার জেটগুলোকে। কেন পারলো না? একটাকেও পারলো না। ফলে এই একটা ব্যাপার তো রয়েছে। এবার 3 নম্বর হচ্ছে যে কাতারের তরফ থেকে কিন্তু যে যেটা হওয়ার কথা, যে যখনই কোনো অন্য একটা দেশ এসে আমার দেশে বোমা ফেলে দিয়ে চলে গেল, সেইখানে তো অন্তত মিনিস্টাররা তারা মিটিংয়ে বসবে যে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সেই নিয়ে। এখানে কিন্তু সেইসব কিছু দেখা যায়নি। শুধুমাত্র কাতার বলেছে, এটাকে কন্ডেম করেছে যে ইসরায়েল যেটা করেছে সেটা ঠিক না, তার বাইরে খুব একটা কিছু না। কিন্তু মুসলিম দেশগুলো নিয়ে নাকি এই রবিবার বা সোমবার দিন মিটিংয়ে তারা বসছে যে এর পরিপ্রেক্ষিতে কি করা হবে। কিছুই করা হবে না। গাজার ক্ষেত্রে কিছু করা হয়নি, আর এইটা এমন কিছু বড় ব্যাপার নয় যে এটার ক্ষেত্রে কিছু করা হবে। এবারে কাতার তাহলে এই কাজটা কেন করলো, মানে এদের তিনজনের জোটে? দেখুন, কাতারের বদনাম হয়ে যাচ্ছিল যে কাতারকে নাকি কাতার হামাসকে অ্যাকচুয়ালি ফান্ডিং করছে।
এবার এইটা কাতারের জন্য ভয়ঙ্কর, কারণ কাতার কিন্তু এই যে জাতপাত বা মুসলিম দুনিয়া এই ব্যাপারগুলো থেকে কাতার বেরোতে চাইছে। ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে, সারা দুনিয়াকে দেখাতে চাইছে যে দেখো পয়সাওয়ালা দেশ আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, সবাই ঘুরতে এসো। ফলে কাতার একটা ইমেজ তৈরি করতে চাইছে সারা পৃথিবীর বুকে। কাতারের সঙ্গে ভারতের আমাদের সম্পর্ক খুব ভালো, ফলে এবং ভারত টেরারিজম ইস্যুতে একেবারে মানে স্ট্রিক্ট একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ফলে সেখানে কাতার বুঝতে পারছে যে পৃথিবীর যে বড় বড় অর্থনীতির দেশগুলো রয়েছে, যেখান থেকে কাতারের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে শুধুমাত্র এই মধ্যস্থতা করতে গিয়ে। ফলে একদিকে আমেরিকা যেমন চাইছিল যে এই যুদ্ধটা শেষ হোক, ইসরায়েল চাইছিল যে হামাস শেষ হোক, আর কাতার চাইছিল যে এই যে ঝামেলার মধ্যে কাতার পড়ে রয়েছে সেইটা শেষ হোক। সেই কারণেই কিন্তু একদম পিন পয়েন্টে ইনফরমেশনটা ছিল এবং সেখানে গিয়ে ইসরায়েল বোমাটা ফেলে এদেরকে মেরে দিল, যাতে আগামী দিনে আর কাতারের এই ঝামেলাটা না থাকে যে তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। সেই জায়গাটা থেকে একেবারে বেরিয়ে এলো। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে তিনি কাতারে আসছেন, কাতারের সঙ্গে কথা বলবে। এইবারে আসি সেই দেশটার কথায়, পাকিস্তান। যে মুহূর্তে কাতারে এই ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে শাহবাজ শরীফ কাতারে পৌঁছে গেছেন, কারণ দেখলো যে এইবারে বোধহয় এখান থেকে কিছু কামানোর জায়গা আছে। কারণ ঠিক তার পরের দিনই কিন্তু ইয়েমেনেও ইসরায়েল হামলা করেছে। ইয়েমেনে কিন্তু যায়নি, গাজাতে যায়নি, লেবাননে যায় না, সিরিয়ায় যায় না, কিন্তু যখনই পয়সাওয়ালা কোনো দেশের ওপরে এরকম কিছু হয়, সঙ্গে সঙ্গে আমি মুসলিম দুনিয়াকে একত্রিত হতে হবে চলে গেল, যে সমস্ত মুসলিম দুনিয়াকে একত্রিত হতে হবে। এবার খেয়াল করে দেখুন যে ইরানে ঠিক যখন হামলাটা হয়েছিল তখনও কিন্তু প্রথম পাকিস্তানি চলে এসেছিল এবং এসে বলেছিল যে মুসলিম দুনিয়াকে একত্রিত হতে হবে। সেটা বলে তারপরে পাকিস্তানের কি ভূমিকা ছিল না, আমেরিকা যে ইরানের পরমাণু সেন্টারগুলোর ওপর হামলা চালালো, সেই যে খবরটা তেহরান থেকে যে কোথায় কোথায় সেই পরমাণু কেন্দ্র আছে সেই খবর কিন্তু পাকিস্তানি আমেরিকাকে দিয়েছিল। এরা হচ্ছে এইরকম দোগলা। এবারে এই ক্ষেত্রে বা যেহেতু কাতারের টাকা আছে, ফলে সেখান থেকে পাকিস্তান চলে গেছে যে কিছু যদি কামিয়ে নিয়ে আসা যায়। এইবারে ইউএনএসএ তো পাকিস্তান এই একই জিনিস করতে গেছিল, যে কাতারের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। তখন ইউএনএসসি ভালো করে ঠুকেছে পাকিস্তানকে, যে যখন 9/11 হওয়ার পরে আমেরিকা আফগানিস্তানে ঢুকলো, আফগানিস্তানকে পুরো শেষ করে দিল, তারপরে লাদেনকে পাকিস্তানের আবোতাবাদ থেকে সেখানে গিয়ে মেরে এলো, পাকিস্তান কোন তখন বক্তব্য রাখলো? আমেরিকা যে এই কাজটা করেছিল সে তো পাকিস্তানের তাহলে সার্বভৌমত্ব নষ্ট হয়েছিল, পাকিস্তান তখন চুপ ছিল কেন? তার কারণ পাকিস্তান দেখে পাকিস্তানের নিজস্ব দেশ, জিওপলিটিক্স, দেশের মানুষ, এগুলোর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। পাকিস্তানের মানে নেতা মন্ত্রী, মিলিটারি, এদের একটাই কাজ হচ্ছে যে পয়সাওয়ালা দেশের কাছে যাব এবং ভিক্ষে নিয়ে চলে আসব এবং তাই দিয়ে নিজেদের সম্পত্তি বানাবো এবং নিজেদের ছেলে মেয়ে থেকে শুরু করে সব কিছু রাখবো সেই আমেরিকা ইউরোপে। কোনো সম্পত্তি কিন্তু পাকিস্তানেও রাখবো না, কারণ কখন কেউ আবার ছেড়ে চলে যেতে হয় তার তো ঠিক নেই। তাই সবসময় আমেরিকা ইউরোপে রাখে, তাই এরা কখনো কিন্তু আমেরিকা ইউরোপের বিরুদ্ধে যায় না। হ্যাঁ, মুসলিম দুনিয়ার কথা বলে এরা চলে আসে, এসে কিছু টাকা পয়সা কামিয়ে নিয়ে ফেটে যায়, তারপরে কিন্তু এরা দেখবেন আবার আমেরিকা ইউরোপের দিকে চলে গেছে। ফলে এই যে ঘটনাটা ঘটেছে এটা পাকিস্তানও জানে যে আমেরিকা, কাতার এবং ইসরায়েল এই বিষয়টা মোটামুটি একই জায়গায় আছে, কারণ হামাস হেডেক হয়ে গেছিল কাতারের কাছে। কিন্তু পাকিস্তান এটা জেনেও কাতারের পক্ষে চলে এসছে যে মুসলিম দুনিয়াকে একত্রিত হতে হবে, কারণ ওরা হামলা করেছে। এই কথা বলে কাতারের থেকে কিছু কামিয়ে নিয়ে চলে যাবে। ফলে ঘোলা জলে পাকিস্তান সবসময় মাছ ধরার একটা চেষ্টা করে, এইবারও তার থেকে অন্য কিছু করলো না বলেই মনে হচ্ছে।